মাংসপিণ্ড রয়েছে লম্বা, এটাকে আমরা জিহ্বা বলে থাকি। বাকযন্ত্রের মধ্যে জিহ্বা সবচেয়ে সচল এবং সক্রিয় অঙ্গ, কারণ আমরা যখন কথা বলি তখন মানুষের মুখের ভিতরে যে যন্ত্রগুলো বা অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচাইতে সক্রিয় বা সচল হিসাবে কাজ করে জিভ। এই জিভটা আমাদের সবচাইতে সচলভাবে কাজ করে থাকে, সক্রিয়ভাবে কাজ করে থাকে। জিভের উচ্চতা অনুযায়ী সম্মুখ পশ্চাৎ মানে আগের দিক এবং পেছন দিক অবস্থান অনুযায়ী মুখ বিবরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের সম্পর্ক অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়, মানে ধ্বনি বিভিন্ন রকমের হতে থাকে। এরপরে হচ্ছে আলজিভ বা আলাজিভ বলি আমরা, যেটা জিভের পিছনে মুখ বিবরের ভিতরে মুখের উপরের তালুর সাথে একটা ছোট্ট জিহ্বা রয়েছে। এই জিহ্বা যদি না থাকে তাহলে কোনো মানুষ সহজে কথা বলতে পারবে না। মুখ গহ্বরের কোমল তালুর পিছনে মাংসপিণ্ডের একটা ছোট্ট অংশ রয়েছে, এটার নাম হচ্ছে আলজিভ বা আলাজিভ। ধ্বনি উচ্চারণের সময়ে কোমল তালুর সঙ্গে আলাজিভের নিচের দিকে নেমে বাতাস মুখ বিবর থেকে বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়। আমাদের মুখের কথাটা সরাসরি মুখ দিয়ে না বের হয়ে কিছুটা নাক দিয়ে বের হয়। এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। নাসিক্য ধ্বনি হচ্ছে পাঁচটা। কয়টি? পাঁচটি। উ, ইয়, দন্তান্ন, মধ্যাহ্ন, মো। এই পাঁচটি ধ্বনিকে আমরা নাসিক্য ধ্বনি বলতে পারি। কেন নাসিক্য ধ্বনি বলতে পারি? উ, ইয়, দন্তান্ন, মধ্যাহ্ন, মো এই পাঁচটি ধ্বনি উচ্চারণের সময় অবশ্যই আমাদের নাকের সাহায্য নিতে হয়, অর্থাৎ নাক দিয়েই বের হয়। এই কারণে আমরা পাঁচটি ধ্বনিকে নাসিক্য ধ্বনি বা অনুনাসিক বর্ণ বলতে পারি। এরপরে হচ্ছে তালু। তালু কোনটা? মুখ বিবরের ছাদ যেটা, সেটাকে বলা হয় তালু। এটা মুখ এই উপরের দিকে যে অংশটা রয়েছে, সেটাকে আমরা তালু বলি। এই তালুর কিন্তু দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে নরম তালু আর একটা হচ্ছে শক্ত তালু। মুখ বিবরের ভিতরে যে যন্ত্রটি রয়েছে সেই যন্ত্রের ভিতরে তোমরা ছবিটা দেখো বইয়ে, এর ভিতরে দুইটা অংশ রয়েছে তালুর, একটা নরম একটা শক্ত। অনুনাসিক স্বরধ্বনির উচ্চারণকালে নরম তালু নিচে নেমে আসে আর কোমল তালু জিহ্বামূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। এরপরে হচ্ছে মূর্ধা, মূর্ধান্য। এই যে মূর্ধান্য, এই মূর্ধাধ্বনি এই মূর্ধা থেকে উচ্চারিত হয়। মুখ বিবরের শক্ত তালু এবং ওপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তাল অংশকে বলা হয় মূর্ধা, এটা নাম হচ্ছে মূর্ধা। কোনো কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিহ্বা মূর্ধাকে স্পর্শ করে, এই অংশটার নাম হচ্ছে মূর্ধা। এরপরে হচ্ছে দন্তমূল ও দন্ত। আমরা জানি যে কোনো মানুষের যদি দাঁত না থাকে পুরোপুরি, তাহলে কোনো শব্দ যদি বলে বা কোনো ধ্বনি যদি উচ্চারণ করে তাহলে সেই ধ্বনিগুলো স্পষ্ট হয় না, একটু হালকা বেঁধে যায়। তাহলে আমাদের এই ধ্বনি উৎপাদন করার জন্যই দাঁতেরও বিশেষ সহযোগিতা নিতে হয়। দাঁতের গোড়ার নাম হচ্ছে দন্তমূল বা দাঁতের মূল অংশ। ওপরের পাটির দন্তমূল এবং দাঁতের সঙ্গে জিভের স্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপাদিত হয়, এদেরকে দন্তধ্বনি বলে। কোন ধ্বনি বলে? দন্তধ্বনি বলে। এই ধ্বনিগুলো দাঁত থেকে উচ্চারিত হয় বলে এই ধ্বনিগুলোকে আমরা দন্তধ্বনি বলে থাকি, দন্তধ্বনি বলে থাকি। যেমন আমরা জানি যে দন্তবর্ণ হচ্ছে ত, থ, দ, ধ, দন্তান্ন আর ল, দন্তাস্ব, লস। এই ধ্বনিগুলো দাঁত দিয়ে উচ্চারিত হয়। কোন ধ্বনিগুলো? ত বর্গের শব্দটি, ত বর্গের শব্দটি, ত থেকে শুরু করে একদম দন্তান্ন পর্যন্ত, আর ল আর দন্তাস্ব। তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে 2, মোট হচ্ছে এই 7টি ধ্বনি হচ্ছে দন্তধ্বনি। তাহলে দন্তধ্বনির সংখ্যা কয়টি? 7টি। এই 7টি ধ্বনি দাঁত থেকে উচ্চারিত হয়। এই 7টি ধ্বনি কোথা থেকে উচ্চারিত হয়? দাঁত থেকে উচ্চারিত হয়। এরপরে হচ্ছে ওষ্ঠ। দন্তের পরে হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ কোটাকে আমরা বলতে পারি
ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি বলতে মানুষের মুখের ভিতরে একটা যন্ত্র রয়েছে, সে নাম হচ্ছে ওষ্ঠ। এই ওষ্ঠ থেকে উচ্চারিত ধ্বনিগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। ওষ্ঠধ্বনি হচ্ছে ম পর্যন্ত, প থেকে ম পর্যন্ত 5টি, প ফ ব ভ ম। এখানে একটা মজার ব্যাপার, ওষ্ঠধ্বনি উচ্চারণ করতে গেলে মানুষের নিচ এবং উপরের 2টা ঠোঁটই ব্যবহার করতে হয়। এই 2টা ঠোঁটের মাধ্যমে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে হয়, সেই ধ্বনিগুলোকে আমরা বলি ওষ্ঠধ্বনি। যেমন প ফ ব ভ ম, এই 5টি ধ্বনি হচ্ছে ওষ্ঠধ্বনি। এরপরে হচ্ছে নাসিকা। নাসিকা কি? মুখ বিবরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে ধ্বনি উৎপাদিত হয়, এটাকে আমরা বলতে পারি নাসিকা। কারণ আমাদের মানুষের 5টা ইন্দ্রিয় শক্তির মধ্যে একটা নাসিকা, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। এই 5টা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, তার মধ্যে নাসিকা অন্যতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের 11 পৃষ্ঠায় দেখো কিছু বহু নির্বাচনী দেওয়া আছে। আমি এই বহু নির্বাচনীগুলো তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। 1 নম্বরে আছে কোনটি বাকযন্ত্র? বাকযন্ত্র হচ্ছে ফুসফুস। তারপরে রয়েছে ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? এটা বের হয় নাসারন্ধ্র এবং মুখবিবর, উভয় দিক থেকেই বের হয়। এরপরে বলছে স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হচ্ছে মুখবিবর। এরপরে হচ্ছে বাকযন্ত্রের মধ্যে সবচাইতে সচল অঙ্গ কোনটি? জিহ্বা। কারণ আমি পড়ার শুরুতেই বলেছি যে মানুষের মুখবিবরের যে ধ্বনি উৎপাদন করার যন্ত্র রয়েছে, এই যন্ত্র করার মধ্যে সবচাইতে সচল এবং সক্রিয় হচ্ছে জিহ্বা। জিহ্বা। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উত্তর হবে উপরে। এরপরে রয়েছে নাক দিয়ে বাতাস বের হয়। এরপরে তোমাদের কিছু তথ্য আমি দিয়ে দিই বাকযন্ত্রের অংশ থেকে। 1 নম্বর হচ্ছে ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গ সমূহকে একত্রে কি বলা হয়? উত্তর হবে বাকযন্ত্র। উত্তর হবে বাকযন্ত্র। 2 নম্বর হচ্ছে ধ্বনি উৎপাদনকারী বায়ুপ্রবাহের মূল উৎস কি? উত্তর হবে ফুসফুস। এরপরে হচ্ছে ধ্বনি উৎপন্ন হয় কিসের মাধ্যমে? শ্বাস প্রশ্বাস আনা নেওয়ার মাধ্যমে ধ্বনি উৎপাদন হয়। এরপরে হচ্ছে শ্বাসনালীর ওপরের অংশে কিসের অবস্থান? স্বরযন্ত্রের অবস্থান। আলাজিব, স্বরতন্ত্র এবং ধ্বনিদ্বার স্বরযন্ত্রের বিভিন্ন অংশের নাম। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সক্রিয় অংশ জিহ্বা। এরপরে হচ্ছে নাসিক্য ধ্বনি উচ্চারণের প্রধান ভূমিকা কোন যন্ত্র কাজ করে? নাসিক্য ধ্বনি উচ্চার হচ্ছে আলাজিব। তারপর হচ্ছে স্বরধ্বনির বিবৃত এবং সংবৃত রূপ চিহ্নিত হয় কিসের মাধ্যমে? ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশি ভিত্তিতে। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির মাধ্যমে আমাদের স্বরধ্বনির সংবৃত এবং বিবৃত উচ্চারণ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ধ্বনি ও বর্ণ প্রকরণ। কি আলোচনা করব? ধ্বনি ও বর্ণ প্রকরণ। ধ্বনি ও বর্ণ প্রকরণ আলোচনার পূর্বে আমাদের জানা দরকার ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে। আমরা জানি যে ভাষার ক্ষুদ্রতম একককে বলে ধ্বনি। অন্যভাবে বলতে চাই, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। আমরা বাকযন্ত্রের মাধ্যমে যে কথা বলছি এবং এই কথা বলার মাধ্যমে যে শব্দ তরঙ্গের তৈরি হচ্ছে, এটাকে আমরা ধ্বনি নামে আখ্যায়িত করতে পারি। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। আর বর্ণ কাকে বলে? প্রত্যেকটা ধ্বনির একটা নির্দিষ্ট লিখিত রূপ রয়েছে, তাই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ বলে। তাহলে একটা হচ্ছে ধ্বনি আর বর্ণ। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। প্রত্যেকটা বর্ণের একটা নির্দিষ্ট লিখিত রূপ রয়েছে। যেমন স্বরেয় হচ্ছে স্বরেয় থেকে ঔকার পর্যন্ত, এটির সংখ্যা হচ্ছে 11টি। 11টি হচ্ছে স্বরবর্ণ।
আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এর সংখ্যা হচ্ছে 39টি। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। 39 আর 11তে হচ্ছে 50টি। এই 50টি হচ্ছে আমাদের বর্ণমালা। এই 50টি কি আমাদের বর্ণমালা। তাহলে আমি যদি বলি যে দন্ত স আর লিখলাম হচ্ছে মো, তাহলে কি হবে? হবে না। কারণ আমরা জানি প্রত্যেকটা বর্ণের একটা নির্দিষ্ট লিখিত রূপ রয়েছে, আর লিখিত রূপকে আমরা বর্ণ হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে মুখে যখন উচ্চারণ করব তখন ওটা হবে ধ্বনি, আর এই ধ্বনির যখন একটা নির্দিষ্ট লিখিত রূপ দিব তখন সেটা হবে বর্ণ। এই হচ্ছে ধ্বনি আর বর্ণ। এরপরে হচ্ছে কোনো ভাষার বাক প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি পাই। বাংলা ভাষাতেও কতগুলো মৌলিক ধ্বনি রয়েছে। বাংলা ভাষাতে কত বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। কয়টি? 37টি। মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। এই মৌলিক ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা এখানে যদি আমি বলি যে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। মোট হচ্ছে কত? 37টি। তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। এখানে একটা ব্যাপার যে মৌলিক স্বরধ্বনির সংখ্যাটা 7টি, এটা আমরা সহজে বুঝতে পারি। যেমন স্বরেয়, স্বরেয়, হর্ষ ই, হর্ষ উ, এ, ও এবং এ, এই মোট হচ্ছে 7টা। এই 7টাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলতে পারি। আর অবশিষ্ট মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, দিয়ে মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। প্রত্যেকটা তোমাদের বহু নির্বাচনী হিসেবে থাকতে পারে। যেমন বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি কয়টি? 37টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। আমরা সহজে এখান থেকে উত্তর দিতে পারবো। এখন আমরা বলবো স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবর থেকে বেরিয়ে আসার সময় কোথাও বাধাপ্রাপ্ত, অথবা যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজে। স্বরধ্বনির লিখিত রূপকে বলে স্বরবর্ণ, স্বরবর্ণ। আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলে ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনির লিখিত রূপকে বলে স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এই স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংমিশ্রণকে বা একত্রিতভাবে যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে আমরা বর্ণমালা বলতে পারি। তাহলে বর্ণমালা হচ্ছে 50টি। এ হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে আমরা স্বরধ্বনি কাকে বলে বললাম, ব্যঞ্জন ধ্বনি বললাম, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলো হচ্ছে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ। যেসব ধ্বনি উচ্চারণের সময় এরপরে হচ্ছে তাহলে আমরা বর্ণ কাকে বলে, ধ্বনির প্রতীক বা চিহ্নকে বলে বর্ণ। ঠিক আছে। এবার হচ্ছে এখানে আমরা দেখলাম যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি, তবে মূল বর্ণ কতগুলো? স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণে বিভক্ত। যেমন স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এর মধ্যে স্বরবর্ণ ক থেকে স্বরেয় থেকে ঔকার পর্যন্ত হচ্ছে 11টি। এরপরে হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে 5টি বর্গ রয়েছে। প্রত্যেকটি বর্গে 5টা করে বর্ণ রয়েছে। 25টি বর্ণ। 25টি বর্ণ কি থেকে? ক থেকে মো পর্যন্ত। এখানে রয়েছে 25টি বর্ণ ক থেকে মো পর্যন্ত। যেমন ক বর্গে রয়েছে ক, খ, গ, ঘ, ও। তারপরে চ বর্গে রয়েছে চ, ছ, বর্গী, জ, ঝ, ইয়। তারপরে ট বর্গে রয়েছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গে রয়েছে ত, থ, দ, ধ, দন্তন্য। প বর্গে রয়েছে প, ফ, ব, ভ, ম। এখানে আমরা দিলাম ক
ক থেকে মো পর্যন্ত 25টি বর্ণ। এরপরে গ্রুপে রয়েছে অন্তুস্তুজ র এবং ল, এখানে হচ্ছে 3টি। তারপরে হচ্ছে কি 3টা স, তালু থেকে উচ্চারিত হয় তাই তালব্যস্য। তারপরে হচ্ছে মানুষের মুখের ভিতরে একটা যন্ত্র রয়েছে মূর্ধা, এই মূর্ধা থেকে উচ্চারিত হয় তাই মূর্ধান্য স, আর দাঁত থেকে উচ্চারিত হয় তাই দন্তন্য স। তালব্যস্য, মূর্ধান্য স, দন্তস্ব এবং হ, এই গ্রুপের হচ্ছে 4টা। এরপরে হচ্ছে র, একটা হচ্ছে ডয়ে শূন্য র, একটা হচ্ছে ঢয়ে শূন্য র, একটা হচ্ছে অন্তস্থ, একটা হচ্ছে খণ্ডত, এখানে হচ্ছে 4টা। এরপরে আমরা দেখতে পেলাম অন্নেশ্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দ্র, এখানে পেলাম 3টা, যা সবগুলো মিলে একত্রিত হয়েছে 50টি বর্ণ। তাহলে এটা একটা মজার ব্যাপার দেখতে হবে আমাদের, যে স্বরবর্ণ হচ্ছে 11টি। এরপরে ব্যঞ্জন বর্ণের মধ্যে কিছু ভাগ করা হয়েছে, যেমন ক থেকে মো পর্যন্ত এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলে। এরপরে হচ্ছে একই গ্রুপের 3টা, কোন গ্রুপের, যেমন অন্তুস্তুজ র এবং ল। তারপরে রয়েছে 4টা, যেমন তালবস্য, মধ্যাহ্ন স, দন্তস্ব হ। তারপরে রয়েছে আবার 4টা, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ আর খণ্ডোক্তর হচ্ছে 4টা। এরপরে হচ্ছে অন্নেশ্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দ্র দিয়ে মোট হচ্ছে 50টি বর্ণ। কয়টি বর্ণ? 50টি বর্ণ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যে এই স্বরবর্ণের একটা নির্দিষ্ট সংক্ষিপ্ত রূপ রয়েছে। আমরা জানি স্বরবর্ণ 11টি, কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। কয়টি? 10টি। তাহলে কোন বর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই? স্বরে আর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তাহলে আমরা বলতে পারি সহজে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার কোনগুলো? আকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ওকার, ঔকার। মোট হচ্ছে 10টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপকে আমরা বলতে পারি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার। এবার হচ্ছে আমাদের এখানে আরও একটা মজার ব্যাপার বলছে যে বাংলা বর্ণমালায় নানা ধরনের বর্ণ রয়েছে, যেমন কার বর্ণ আমি বললাম। কার বর্ণের পর রয়েছে অনুবর্ণ। অনুবর্ণ কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, অনুবর্ণের মধ্যে রয়েছে রেফ, অনুবর্ণের মধ্যে রয়েছে বর্ণ সংক্ষেপ। 1 নম্বর হচ্ছে ফলা কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। বাংলা ব্যাকরণে ফলা হচ্ছে বাংলা ব্যাকরণের ফলা হচ্ছে 6টি। বাংলা ব্যাকরণে কার হচ্ছে 10টি, আর বাংলা ব্যাকরণে ফলা হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে নফালা। নফালা, নফালাতে যদি আমরা বলি পূর্বাহ্ন, পূর্বাহ্ন হচ্ছে। তারপরে হচ্ছে কোনফলা, তারপরে হচ্ছে 2 নম্বর মৌফলা। মৌফলা মানে মৌ দিয়ে যুক্ত করতে হবে। মৌফলাতে আমরা দেখতে পাচ্ছি তন্ময়। তারপরে দেখতে পাচ্ছি আমরা বফলা। বফলাতে আমরা কি পেলাম? বফলাতে আমরা দেখতে পেলাম বিশ্বাস। 4 নম্বরে আমরা দেখতে পেলাম জফলা। জফলাতে পেলাম কি? জফলাতে হচ্ছে তোমার বিদ্যা, বরেশি দই জফলা আকার। 5 নম্বরে হচ্ছে রফলা, রয়ে যুক্ত হবে, সেটা হচ্ছে গ্রহ। আর 6 নম্বরে আমরা পেলাম লফলা, ক্লান্ত, কয়লে যুক্ত আকার, দন্তান্বয়তয়ে যুক্ত ক্লান্ত।
তাহলে বাংলা ব্যাকরণে কার হচ্ছে 10টা, আর বাংলা ব্যাকরণের ফলা হচ্ছে 6টি। একটা হচ্ছে নফালা, মোফালা, বফালা, জফালা, রফালা, লফালা, এগুলো হচ্ছে ফলা। এরপরে হচ্ছে বাংলা ব্যাকরণের রেফ, রয়েফ, যেমন হচ্ছে বর্ণ, ব মধ্যাহ্নরে বর্ণ, এটা হচ্ছে রেফের ব্যবহার। এরপর হচ্ছে বর্ণ সংক্ষেপ, বর্ণযুক্ত লিখতে গেলে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলোকে বর্ণ সংক্ষেপ বলে। এছাড়া খণ্ডোক্ত বর্ণটি একটি বর্ণ সংক্ষেপ বর্ণ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসাবে স্বীকৃত। এরপরে হচ্ছে যুক্তবর্ণ, যুক্তবর্ণ দিয়ে আমরা অনেক সময় শব্দ লিখে থাকি। একাধিক বর্ণ যুক্ত হয়ে অনেকগুলো যুক্ত বর্ণ তৈরি হয়। বর্ণ যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে সহজে চেনা যায়, কখনো আবার সহজে চেনা যায় না। যেমন আমরা বলি যে এই যুক্ত বর্ণকে আবার 2 ভাগে ভাগ করা যায়। যুক্ত বর্ণকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। মানে স্পষ্টভাবে যেটা বোঝা যায় সেটা হচ্ছে স্বচ্ছযুক্ত বর্ণ, আর স্পষ্টভাবে যেটা বোঝা যায় না সেটা হচ্ছে অস্পষ্ট বা অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো স্বচ্ছ যুক্ত বর্ণ আমরা দেখতে পাই, যেমন বর্গীর জয়ে জয়ে যুক্ত, বর্গীর জয়ে জয়ে যুক্ত, এটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, যেমন উজ্জ্বল। এরপরে হচ্ছে দ্বন্দ্ব, দয়ে বয়ে যুক্ত, দন্তা নয়ে দয়ে যুক্ত, ব ফেলা দ্বন্দ্ব, এগুলোকে আমরা স্পষ্ট বুঝতে পারছি। এরপরে হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ, যেমন কয়ে তয়ে যুক্ত, এটাকে আমরা বুঝতে পারছি না, ওয়ের মতো হয়ে আছে। তারপরে হচ্ছে তয়ে তয়ে যুক্ত, এটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। তাহলে যে বর্ণগুলোকে আমরা 2টার সাথে যুক্ত করে একটা শব্দ তৈরি করতে পারি সেটা হচ্ছে স্বচ্ছযুক্ত বর্ণ, যেমন বর্গীর জয় জয় যুক্ত, দয়ে বয় যুক্ত, দন্তা নয়ে দয় যুক্ত, ব ফেলা। আর অস্বচ্ছ যুক্ত বর্ণ যেমন কয়ে তয়ে যুক্ত, তয়ে তয়ে যুক্ত, এগুলোকে আমরা বুঝতে পারছি না, তাই এই বর্ণগুলোকে আমরা বলি অস্বচ্ছ যুক্ত বর্ণ। এরপরে হচ্ছে শেষেরটা হচ্ছে সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণ কোনগুলা? যেমন বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যা বর্ণ রয়েছে, এগুলোকে বলে সংখ্যা বর্ণ। কি কি সংখ্যা বর্ণ? সংখ্যা বর্ণ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, এগুলো দিয়ে সব কিছু লেখা যাবে। মোট হচ্ছে 10টি। মোট হচ্ছে কয়টি? 10টি। এই 10টি হচ্ছে সংখ্যা বর্ণ। এগুলো আমাদের বর্ণের মধ্যেই পড়ে। তাহলে বর্ণের মধ্যে পেলাম আমরা 1 নাম্বার হচ্ছে কার বর্ণ। কার বর্ণের মধ্যে আমরা পেলাম ফলা, রেফ, যুক্ত বর্ণ। তারপরে পেলাম অনুবর্ণ। প্রথমে পেলাম কার বর্ণ, তারপরে পেলাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে পেলাম আমরা ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। এরপরে পেলাম আমরা যুক্ত বর্ণ। যুক্ত বর্ণকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, যেটা স্পষ্টভাবে বোঝা যায়, একটা হচ্ছে